নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শুরু করছি পাঠ বুদ্ধদেব গুহর রিজুদার শিকার অ্যাডভেঞ্চার উপন্যাস রিজুদার সঙ্গে জঙ্গলে। তৃতীয় পরিচ্ছেদ। জানি শাহির দিকের জঙ্গলের কূপে কাজ হচ্ছিল। সেখানে গিয়েছিল অমৃত দাদা ট্রাক লোড করতে। ট্রাক লোড করে ক্যাম্পে এসে খাওয়া দাওয়া করে কাল শেষ রাতে ও আবার কটক রওনা হয়ে যাবে। অমৃত দাদার সঙ্গে রিজুদার 7টি কুকুর সা রে গা মা পা ধা নি সঙ্গে গেছে ট্রাকে চড়ে একটু হাওয়া খেতে। নিকে নিয়ে একটু ঝামেলা যাচ্ছে। পরশুদিন নিবাবু ক্যাম্পের সীমানার পাশেই একটা খরগোশকে দেখতে পেয়ে তাকে তেড়ে যান। তখন সন্ধে হব পথ ছেড়ে নিবাবু তো কানখাড়া খরগোশের পিছু পিছু ধেয়ে গিয়ে জঙ্গলের মধ্যে একটা ছোট ফাঁকা মাঠে এসে পড়ল। সেখানেই ছিল খরগোশদের গর্ত। খরগোশ ভায়া তো গর্তে ঢুকে গেল। নিবাবু জিভ বের করে হাঁপাতে হাঁপাতে এদিক ওদিক দেখছেন। এমন সময় নিবাবুর গাটা কেমন ছমছম করে উঠল, লেজটা অজান্তে কেমন গুটিয়ে গেল। হঠাৎ নিবাবু দেখলেন সেই মাঠের ওপাশে ঝোপের মধ্যে কি যেন একটা জানোয়ারের গোল মাথা নড়ে উঠল। বেলা পড়ে গেছিল, আলোও যাই। নিবাবুর নিঃশ্বাস বন্ধ হয়ে এলো ভয়ে। চিতাবাঘের গন্ধ পেয়ে সে তো প্রাণপণে পড়ি কি মরি বলে ছুট। মজা করার জন্য কিনা জানি না, চিতাবাঘটাও তার পেছনে একটুক্ষণ ছুটে এসে নিবাবুকে ভীষণ রকম ভয় খাইয়ে দিয়ে বনের মধ্যের গাছতলায় বসে জিভ বের করে হাহ হাহ করে ভীষণ হাসতে লাগল। এদিকে নিবাবু দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়ে আস্তে আস্তে কাঁটায় পাথরে সারা গা ছড়ে ফেললেন। এসে একেবারে ক্যাম্পের বারান্দায় হাত পা ছড়িয়ে প্রায় অজ্ঞান। রিজুদা বলছিল, নিটা আজ খুব মেচে গেল। জানিস তো রুদ্র, চিতাবাঘের সবচেয়ে প্রিয় খাদ্য কি? আমি বললাম, কি? পোষা কুকুর। সত্যি? আমি শুধলাম। তারপর বললাম, তাহলে বাঘের সবচেয়ে প্রিয় খাদ্য কি? রিজুদা বলল, দেশি পোষা ঘোড়া। আমি বললাম, যা, তুমি ঠাট্টা করছো। রিজুদা বলল, আরে বিশ্বাস কর, সত্যিই তাই। প্রায় সন্ধে হয়ে এসেছিল। আমি ক্যাম্পের সামনের রাস্তায় একটু হাঁটতে গেছিলাম। সা রে গা মা পা ধা নি সঙ্গে নেই, তাই মাছোয়া। নইলে ওরা সবসময় এমন পায়ে পায়ে হাঁটে যে হোঁচট খেয়ে মরতে হয়। আর নিবাবুটা সবচেয়ে ছোট বলে ও তো সবসময় দু পায়ের মধ্যে ঢুকে পড়ে, ওর জন্যে হাঁটাই মুশকিল। এই সন্ধেবেলাটা ভারী সুন্দর লাগে। শীতকালের সোনালি নরম বেলা পড়ে এসেছে। গাছগাছালির গায়ে একটা হালকা আবছা সোনালি আভা লেগেছে। আভা লেগেছে পথের নরম লাল ধুলোয়। ডিম্বুলি গ্রাম থেকে নানা রকম শব্দ ভেসে আসছে। গলায় কাঠের ঘণ্টা দোলানো গরু মোষগুলো গ্রামে ফিরে যাচ্ছে। তাদের পায়ে পায়ে লাল ধুলোর মেঘ উঠছে তাদের মাথার উপর। সেই ধুলোর চোখেও সূর্যের আঙুল লেগেছে। গরু মোষের গায়ের গন্ধ, ধুলোর গন্ধ, জঙ্গলের বুনো বুনো গন্ধ, সব মিলেমিশে এমন একটা গন্ধ উঠছে চারদিক থেকে যে কি বলবো। গাছে গাছে ঝোপে ঝাড়ে পাখিরা নড়ে চড়ে সরে সরে বসছে, রাতের জন্য তৈরি হচ্ছে। চারপাশ থেকে
ঝিঝি ডাকতে আরম্ভ করেছে, ঝি ঝি করে। কতগুলো শ্যাওলা ধরা পাথরের আড়াল থেকে একটা কালো বুড়ো কটকটে ব্যাঙ ঘুম ভেঙে হাই তুলল, নাকি দীর্ঘ নিঃশ্বাস ফেলল, কে জানে। বুড়োর বোধহয় আর কেউই নেই। দুপুরে চান করার সময় আঙ্গাপাঙ্গা হয়ে পাথরের উপর, জলের উপর দাঁড়িয়ে যেমন দুহাত তুলে সূর্যকে ধন্যবাদ জানাই, এখন এই দিন শেষের নরম বেলাতেও মনে মনে সূর্যকে হাত নেড়ে বলি, আবার এসো, তুমি না এলে, না থাকলে সব অন্ধকার, শীতল আর একাকার। তুমি আবার এসো। রাতের খাওয়া দাওয়ার পর রিজুদা বলল, কিরে, যাবি না শুয়োর মারতে? চল, ঘন্টা 2-3 বসে চলে আসি। তাড়াতাড়ি ভালো করে গরম জামা চাপিয়ে মাথায় টুপি পরে তৈরি হয়ে নিলাম। রিজুদা একটা বড় 5 ব্যাটারি টর্চ নিল সঙ্গে, আর তার রাইফেল। রাতে নিশানা নেবার সুবিধার জন্য রিজুদার রাইফেলে আলো লাগানো আছে। আন্দাজে নিশানা নেবার পর বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে আলোর সঙ্গে লাগানো একটা পাতলা লোহার পাতকে ছুঁলেই আলোটা জ্বলে ওঠে। তখন ঠিক করে নিশানা নিয়ে মুহূর্তের মধ্যে গুলি করতে হয়। সঙ্গে আমিও আমার বন্দুকটাকে নিয়ে নিয়েছি। বন্দুকের সঙ্গে ক্যাসনে টর্চ লাগানো আছে। আসলে বন্দুকটা আমার নয়, রিজুদারই। রিজুদা আমাকে আপাতত এটা দান করেছে। 18 বছর বয়স না হলে কাউকে বন্দুকের লাইসেন্স দেওয়া হয় না। রিজুদা কাঁধের উপর একটা কম্বলও ফেলে নিয়েছে। বাইরে জঙ্গলের মধ্যে অতক্ষণ বসে থাকতে হলে খুবই শীত করবে। কিছুক্ষণের মধ্যেই আমরা ডিম্বুলি গ্রামের সীমানায় পৌঁছে গেলাম। গ্রামের মধ্যের পুরনো মহুয়া গাছতলায় প্রধানের ঘর। গ্রামের প্রধানকে ডাকতেই সে বেরিয়ে এলো। সে এবং আরেকটি লোক নিঃশব্দে আমাদের নিয়ে চলল ক্ষেতের মধ্যে ঝোড়াতে, যেখানে আমরা বসব। ক্ষেতের মধ্যে ছোট্ট একটা খড়ের চালাঘর 4টে খুঁটির ওপর বসানো। এত ছোট যে পাশাপাশি দুজনের কষ্ট করে বসতে হয়। উপরেও খড়, নিচেও খড়। প্রধানের সঙ্গে যে লোকটি এসেছিল সে আমাদের দুজনের মধ্যে একটা কালো হাঁড়ি রেখে দিল। হাঁড়িটাতে হাত লাগাতেই হাতে ছ্যাঁকা লাগলো। তাকিয়ে দেখি হাঁড়িটার মধ্যে কাঠকয়লার আগুন। আগুন জ্বলছে দিকি দিকি করে, অথচ আগুনটা ভিতরে থাকায় বাইরে থেকে দেখাও যাচ্ছে না। তাই আগুন দেখে জানোয়ারদের ভয় পেয়ে পালিয়ে যাবার কারণ নেই। প্রধান এবং লোকটি রিজুদাকে ফিসফিস করে কী সব বলে গ্রামে ফিরে গেল। রিজুদা শুধু একবার বলল, কম্বলটা জড়িয়ে বস, খুব ঠান্ডা আছে, ঠান্ডা লেগে যাবে। আমরা দুজনে নিঃশব্দে সেই খড়ের ছাউনির নিচে বসে রইলাম। শিশিরে সমস্ত ক্ষেত ভিজে চপচপ করছে। হাঁটতে গেলে প্যান্ট ভিজে যায়। কৃষ্ণপক্ষের রাত, চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার। ক্ষেতের উপরের অন্ধকারকে ঘিরে রয়েছে চারপাশের বনের ঘনান্ধকার। মিঠি পানির পিছনের পাহাড়টাকে আকাশের পটভূমিকায় ঠিক একটা হাতির পিঠ বলে মনে হচ্ছে। উপরে তাকালে দেখা যায় আকাশময় তারাগুলো জ্বলজ্বল করছে। তারাগুলোরও যেন খুব শীত করছে, তাই যেন ওরা কেঁপে কেঁপে উঠছে। হঠাৎ একটা কোটরা হরিণ ডেকে উঠল বাঁ দিকের জঙ্গল থেকে। কয়েকবার ভীষণ ভয় পাওয়া ওয়াক ওয়াক আওয়াজ করে ডাকতে ডাকতে পাহাড়তলির জঙ্গলে দৌড়ে বেড়ালো। তারপর সব চুপচাপ। শুধু একটা কুম্ভাটুয়া পাখি আমাদের ক্যাম্পের কাছ থেকে সমানে এক টানা ডেকে চলল, গুপ 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 গুপ। আধ ঘণ্টাখানেক পর একটা বড় হায়না এলো। হায়নাটা কোথাও যাচ্ছিল। শর্টকাট করার জন্য বোধহয় এই মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিল। হায়না দেখলেই আমার গা কেমন করে ওঠে। যে কবার হায়না দেখেছি জঙ্গলে ততবারই এমন মনে হয়েছে। পিছনের পা দুটো ছোট, কেমন একটা চোর চোর চেহারা, গায়ে মোটকা গন্ধ। হায়নাটা একটু করে হাঁটে,
একটু করে থেমে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক দেখে। অন্ধকারে ওকে পরিষ্কার দেখা যাচ্ছিল না, তবে জঙ্গলে পাহাড়ে পাহাড়ে ঘুরতে ঘুরতে চোখ অন্ধকারে অভ্যস্ত হয়ে গেলে অন্ধকারের মধ্যেও জানোয়ারদের আয়তন ও চলন দেখে মোটামুটি বোঝা যায়। হায়নাটা চলে যাওয়ার পর আর কিছুই ঘটল না। রাতে ভুনি খিচুড়ি খেয়েছিলাম মুগের ডালের, নারকোল কুচি আর কিশমিশ দেওয়া। খিচুড়িটা খুব ভালো হয়েছিল, তাই খাওয়াটাও বেশি হয়ে গেছিল। এখন এই ঠান্ডায় ঘুম পেয়ে যাচ্ছে। মাচায় অথবা এরকম ঝোড়াতে বসে যখনই রিজুদার মুখের দিকে তাকিয়েছি, আমার মনে হয়েছে রিজুদা যেন কিসের ধ্যান করছে। চোখের পলক পড়ছে না, শরীর নড়ছে না, এমনকি নিঃশ্বাস নিচ্ছে কিনা তাও বোঝা যাচ্ছে না। রাইফেলটা কোলের উপর আড়াআড়ি করে শোয়ানো আছে, নিজে সহজ রিজু ভঙ্গিমায় বসে আছে। প্রথম প্রথম ভাবতাম রিজুদা বুঝি একদৃষ্টে জানোয়ার দেখে। একদিন জিজ্ঞেস করাতে রিজুদা হেসে বলেছিল, এই অন্ধকারে জানোয়ার নিজে দেখা না দিলে কি তুই দেখতে পাবি? তাছাড়া ওদের দেখতে পাওয়ার আগেই তো ওদের আসার শব্দ শোনা যায়, তাই চোখ বন্ধ করে থাকলেও বোঝা যায় যে ওরা আসছে বা এসেছে। আমি শুধিয়েছিলাম, তুমি তাহলে অমন করে বসে আছো কেন? রিজুদা হেসেছিল, বলেছিল, ওরকমভাবে অনড় হয়ে না বসলে জানোয়াররা টের পেয়ে যাবে যে আমরা এখানে বসে আছি। তাছাড়া কি জানিস রুদ্র, একা একা এরকম জায়গায় বসে থাকলে মনের মধ্যে কত কি ভাবনা আসে। তুই এখন ছোট আছিস, বুঝবি না, বড় হলে বুঝতে পারবি। যে দিনগুলো চলে যাচ্ছে সেগুলোই ভালো। আমার বসে বসে পুরনো কথা ভাবতে ভালো লাগে, অনেকের কথা, হয়তো ভবিষ্যতের কথাও কিছু ভাবি। ঠিক কি ভাবি তোকে বলতে পারবো না, তবে দারুণ ভালো লাগে ভাবতে। আমি অবাক হয়ে রিজুদার মুখের দিকে চেয়েছিলাম। এখন কি ভাবছে রিজুদা? কার কথা ভাবছে কে জানে। বসে বসে আমি বোধহয় খুঁটিতে হেলান দিয়ে ঘুমিয়েই পড়েছিলাম। এমন সময় হঠাৎ আমার হাঁটুতে রিজুদার হাত এবং আমাদের চারধারে গোঁত গোঁত আওয়াজে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি রিজুদা দু হাতে রাইফেল ধরে রয়েছে, গুলি করার জন্য তৈরি হয়ে। রিজুদা আমাকে ওখানে বসার আগেই বলে রেখেছিল যে তৈরি হয়ে থাক, জানোয়ার এলেই আমি গুলি করার পর তুইও গুলি করবি, ভালো করে দেখে তবে মারবি, মিছিমিছি আহত করিস না, যাকে মারবি সে যেন মরে। আজ রিজুদা তার ডাবল ব্যারেল রাইফেল আনেনি, এনেছে সিঙ্গল ব্যারেল ম্যাগাজিন রাইফেল, যাতে পরপর তাড়াতাড়ি অনেকগুলো গুলি ছোঁড়া যায়। রিজুদা এবার তৈরি হয়ে নিজের রাইফেলের সঙ্গে লাগানো বাতির বোতাম টিপল। আমিও বন্দুক সামনে নিশানা করে আলোর বোতাম টিপলাম। দুটি টর্চের আলো সমস্ত ক্ষেতে ছড়িয়ে যেতেই যা চোখে পড়ল তা বহুদিন মনে থাকবে। সমস্ত ক্ষেতময় বোধহয় 150 বুনো শুয়োরের একটা দল ঘুরে বেড়াচ্ছে। এরা আধ ঘন্টা এ ক্ষেতে থাকলে কোনো ফসলের ফও আর অবশিষ্ট থাকবে না। দলের মধ্যে বড় বড় দাঁতওয়ালা প্রায় গাধার সমান উঁচু শুয়োরও আছে, আবার ছোট ছোট শুনটুনি মুনটুনি বাচ্চারাও আছে। সকলেরই ল্যাজ খাড়া, মুখ দিয়ে পা দিয়ে অনবরত বিচ্ছিরি সব ফোঁ ফোঁ ঘ্যাঁত ঘোঁত আওয়াজ করছে। আমি শুয়োরের দল দেখতে দেখতে তন্ময় হয়ে গেছি। এমন সময় কানের কাছে রিজুদার রাইফেল গর্জে উঠল। সঙ্গে সঙ্গে আমিও একটা বড় দাঁতাল শুয়োরের ঘাড় লক্ষ্য করে গুলি করলাম। গুলি করার সঙ্গে সঙ্গে শুয়োরটা পড়ে গেল। আমি অন্য শুয়োরের দিকে নিশানা নেব কিনা ভাবছি,
ইতিমধ্যে সেই শুয়োরটা মাথা তুলে উঠে পড়ে ভোঁ দৌড় লাগালো। রিজুদা ইতিমধ্যে ৩-৪টে শুয়োর ফেলে দিয়েছে। রাইফেলের বোল্ট খোলার চটপট আওয়াজ শোনা যাচ্ছে। পোড়া কার্তুজের মিষ্টি গন্ধ, নল থেকে একটু নীলচে ধোঁয়া, আর মাঠময় প্রলয় কাণ্ড হচ্ছে। শুয়োরের দলের ধাড়ি, মাদি ও বাচ্চাদের তীক্ষ্ণ চিৎকারে ও চতুর্দিকে ছুটোছুটিতে মনে হচ্ছে কি যেন একটা দারুণ যুদ্ধ লেগেছে এখানে। দেখতে দেখতে সব শান্ত হয়ে এলো। শুয়োরের দল নিরাপদে পাহাড়ের নিচের অন্ধকারে ফিরে গেল। মাঠের মধ্যে 4টে বড় বড় শুয়োর পড়ে রইল। সবগুলোই রিজুদা মেরেছে। আমার শিকার আমাকে ধোঁকা দিয়ে পালিয়ে গেল, তা কি করব? আর সেই ধোঁকায় আমি এমন বোকা বনে গেলাম যে আর গুলিই করতে পারলাম না। রিজুদা শুধু হলো, কিরে রুদ্র, পড়েছে? তুই যেটাকে মেরেছিলি পড়েছে? বললাম, না, পড়েছিল, কিন্তু উঠে দৌড় লাগিয়েছে। রিজুদা বলল, কোন দিকে? সোজা। চল তো দেখি বেটা কত দূর গেছে। রুদ্রবাবুর শিকার এমনভাবে হাতছাড়া হবে, এটা কি ভালো কথা? তোকে কিনা একটা বিচ্ছিরি শুয়োর ধোঁকার ডালনা খাওয়াবে? আমি বললাম, এই অন্ধকারে অত বড় আহত শুয়োরকে ফলো করবে? কাজটা কি ভালো হবে? রিজুদা বলল, চল তো তুই। আমরা দুজনেই যে যার হাতিয়ারে গুলি পুড়ে ঘন অন্ধকার পাহাড়তলির দিকে এগোলাম। আমরা যখন ঝোড়া ছেড়ে নামি তখনই দেখি যে গ্রাম থেকে একটা মশাল হাতে নিয়ে কয়েকজন লোক ক্ষেতের দিকে আসছে। গুলির শব্দে ওরা বুঝেছে যে শিকার হয়েছে। আমরা দুজন ক্ষেত ছেড়ে দিয়ে ঝোপঝাড়ের মধ্যে আলো ফেলতে ফেলতে এগিয়ে চললাম। একটু যেতেই আমাদের গরম জামাকাপড় ডালপাতার শিশিরে ভিজে জবজবে হয়ে গেল। আমরা দুজনে পাশাপাশি যাচ্ছিলাম। আমরা বেশ অনেকখানি এগিয়ে গেলাম, কিন্তু আমার শিকার পাওয়া গেল না। এমন সময় আমাদের আলোতে হঠাৎ একজোড়া লালচে সবুজ চোখ জলজল করে উঠল। সামনেই একটা শুকনো নালা। সেই নালার মধ্যে আমরা প্রায় নেমে পড়েছি, এমন সময় চোখ দুটো দেখা গেল। দেখি নালার ওই পাড়ে একটা মরা গাছের গুঁড়ির আড়ালে শরীরটা লুকিয়ে রেখে একটা চিতাবাঘ আমাদের দিকে চেয়ে আছে। একেবারে মাটির সঙ্গে মিশে আছে যেন। সেই অদ্ভুত ভুতুরে চোখের দিকে চাইতেই বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। হঠাৎ রিজুদা আমার কাঁধে হাত দিয়ে বলল, মার রুদ্র, ভয় নেই, আমি তোর পাশে আছি। কি হয়ে গেল জানি না, আমি বন্দুক তুলে চিতাটার জলজলে দু চোখের মধ্যে নিশানা নিয়ে দিলাম গুলি চালিয়ে। আর অমনি চিতাটা মারল এক লাফ আমাদের দিকে। আশ্চর্য! আমি ভাবলাম রিজুদা তক্ষুনি গুলি করবে। রিজুদা কিছু করল না, শুধু রাইফেল কাঁধে ঠেকিয়ে দাঁড়িয়েই রইল। সামনে তাকিয়ে দেখি চিতাটা নালার মধ্যে, যেখানে কতগুলো বড় বড় পাথর আছে, সেখানে আছড়ে এসে পড়ল। একটু হাত পা ছোঁড়াছুড়ির আওয়াজ হলো, তারপর সব চুপ। আশ্চর্য! এই সমস্ত ঘটনা ঘটে গেল কয়েক সেকেন্ডের মধ্যে। রিজুদা আমার দু কাঁধে দু চড় মেরে বলল, সাব্বাস রুদ্র, যা, তুই তো আজ বাঘ শিকারী হয়ে গেলি। তোর দাদা জানতে পেলে নির্ঘাত হার্ট ফেল করবে। আমরা একটুক্ষণ পর ওদিকে নেমে গেলাম। যাওয়ার আগে রিজুদা কয়েকটা পাথর ছুঁড়ে মারল, তারপর বলল, চল, সব ঠিক হ্যায়। নালায় ঢুকতে ঢুকতে আমি বললাম, তুমি গুলি করলে না কেন? আমার এত ভয় করছিল না, আর একটু হলে তো ঘাড়ে এসে পড়তো। রিজুদা হাসল, বলল, আরে আমি তৈরি ছিলাম। তোর গুলিটা একেবারে মগজ ভেদ করে দু চোখের মধ্যে দিয়ে ঢুকে গেছিল, আর কি করবে সে? তবে বুঝলি রুদ্র, বাঘ, চিতা কি অন্য যে কোনো বিপজ্জনক জানোয়ারকে কখনো সামনাসামনি গুলি করিস না। একেবারে নিরুপায় না হলে সব সময় চেষ্টা করবি
পাশ থেকে মারতে। আমরা যখন পাথরগুলোর কাছে পৌঁছে আমার প্রথম শিকারের বাঘটাকে তারিফ করছি, এমন সময় গাঁয়ের লোকরা মশাল নিয়ে টর্চের আলো দেখে দেখে আমাদের কাছে চলে এলো। তারা বলল যে আমাদের কাছে আসার সময় এই দিকের ঝোপে তারা একটা বড় শুয়োর পেয়েছে, সেটা গুলি খেয়েও দৌড়ে এসেছিল অনেক দূর। রিজুদা বলল, আলো বাপ্পা আলো। রিজুদা মাঝে মাঝেই মজা করার জন্য বলে আলো বাপ্পা আলো। উড়িয়াতে কথার মানে হলো ওরে বাবা। একই সন্ধ্যায় শুয়োর এবং বাঘ মেরে দিলি? না, তোকে তো দেখছি এবার সমীহ করতে হবে। আমি রেগে বললাম, ভালো হবে না রিজুদা। কিন্তু মনে মনে বেশ খুশিই হলাম। শুয়োরগুলো পেয়ে লোকগুলো ভারী খুশি। কিছুদিন আর কোনো শুয়োর নিশ্চয়ই এমুখো হবে না। তাছাড়া কাল ডিম্বুলি গ্রামে যে দারুণ খাওয়া দাওয়া হবে সে তো জানা কথাই। গ্রামের যে প্রধান সে তখনই আমাদের নেমন্তন্ন জানিয়ে রাখল। আমরা যেন সন্ধেবেলা অবশ্য অবশ্য গ্রামে আসি ওদের ভোজে উৎসবে যোগ দিতে। মশাল টশাল জেলে আমরা ক্যাম্পের কাছে যখন এলাম, তখন অমৃত দাদা ডোরাকাটা পায়জামা পরে, মাথায় গামছা জড়িয়ে খড়ের বিছানায় আরামে ঘুমিয়েছিল। সে দৌড়ে এসে ঘুম চোখে আমাকে জড়িয়ে ধরে বলল, আরে রুদ্দর দাদা, তুমনে ক্যা কিয়া? তুমনে কমাল কর দিয়া। সেদিন অনেক রাত অবধি আমার ঘুম এলো না, কারণ পরদিন আলো ফুটলেই রিজুদা বাঘটার ছবি তুলবে আর বলেছে বাঘটার সঙ্গে শিকারীরও একটা তুলবে। চতুর্থ পরিচ্ছেদ। চামড়া টামড়া ছাড়াতে অনেক বেলা হয়ে গেল। শুয়োরগুলো ওরা গ্রামেই নিয়ে গিয়েছিল। দাঁতাল শুয়োরগুলোর দাঁত দিয়ে যেতে বলেছিল রিজুদা। ওরা দাঁতগুলো ছাড়িয়ে দিয়ে গেছিল। ইয়া বড় বড় সব দাঁত। রিজুদা বলল, কলকাতা নিয়ে গিয়ে কার্থ পার্টসন হারপারের দোকানে দিয়ে দিবি, যা বলবি তাই বানিয়ে দেবে ওরা। কি বানানো যায় শুয়োরের দাঁত দিয়ে? রিজুদাকে শুধলাম। রিজুদা বলল, অনেক কিছু। টেবিলে রাখার পেন হোল্ডার বানাতে পারিস, চাবির রিং বানাতে পারিস মধ্যে ফুটো করে নিয়ে, কিংবা জাস্ট সোভেনির হিসেবে রেখে দিতে পারিস। চিতাবাঘের চামড়াটা ছাড়িয়ে নিয়ে তাতে ফিটকিরি টিটকিরি লাগিয়ে যত্ন করে রেখে দেওয়া হলো। কাল ভোরে অমৃত দাদা কটক যাওয়ার সময় নিয়ে যাবে। সেখান থেকে রিজুদার এক বন্ধু এটাকে ম্যাড্রাসে পাঠিয়ে দেবে ভ্যান ইনজেন অ্যান্ড ভ্যান ইনজেন কোম্পানিতে। ওরা নাকি সবচেয়ে ভালো ট্যান করে শিকারের চামড়া টামড়া। রিজুদা বলল, তাড়াতাড়ি চান করে খেয়ে নে রুদ্র, আমরা খাওয়া দাওয়ার পর টিকরপাড়া যাব, মহানদীর ঘাটে। অনেকদিন মাছ খাওয়া হয়নি, ঘাট থেকে মাছ কিনব। তাছাড়া তোর নয়না মাসিরা ওখানে বাংলোয় আছে, নয়না মাসি আর তোর মেশো। দেখ যদি ওদের রাজি করাতে পারিস এই জঙ্গলে এসে এক দুদিন থাকতে। তোর মেম সাহেব মাসির কি জঙ্গলে থাকতে ভালো লাগবে? আমি তো শুনে অবাক। নয়না মাসিরা টিকরপাড়া এসে রয়েছে আর আমি জানি না। কেন তা বলতে পারবো না। নয়না মাসিকে আমার খুব ভালো লাগে। নয়না মাসি ভীষণ ভালো মেয়ে। মেয়েরা যদি ছেলে ছেলে হয় তাহলে আমার একদম ভালো লাগে না। কবরী পিসি কেমন ছেলে ছেলে। কবরী পিসির একটু একটু গোঁফ আছে, কেমন চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে, পিসের সঙ্গে কথায় কথায় ঝগড়া করে, আমার একটুও ভালো লাগে না। নয়না মাসি যদিও আমার আপন মাসি নয়, কিন্তু আমার সব পিসি মাসির চেয়ে আমি নয়না মাসিকেই সবচেয়ে বেশি ভালোবাসি। নয়না মাসির কাছে গেলেই ভালো লাগে। খাওয়া দাওয়ার পর আমরা জিপে উঠে বসলাম, রিজুদা আর আমি। আমি আবার বন্দুকটা নিচ্ছিলাম। রিজুদা বলল, তুই কি আমায় জেলে পাঠাবি? স্যাংচুয়ারির মধ্যে দিয়ে রাস্তা, কোনো কিছু স্বীকার করা মানা। জিপের উইন্ডস্ক্রিনটা নামিয়ে দিলাম আমরা, নইলে ভীষণ ধুলো হবে। জিপের পর্দাও খুলে ফেলা হলো।
কারণ এখন দুপুরবেলা, রোদটা ভারী আরামের। রোদ খেতে খেতে যাওয়া যাবে। আমরা রওনা হয়ে পড়লাম। কাঁচা রাস্তাটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে, ঘন সন্নিবিষ্ট গাছগাছালিতে ভরা পাহাড়গুলোর গা ঘেঁষে ঘেঁষে টুল্লকা পূর্ণাকোট হয়ে টিকরপাড়ার দিকে। টিকরপাড়া উড়িষ্যার সবচেয়ে বড় নদী মহানদীর একটি ঘাট। এখানে নদী পারাপারের জন্য নৌকো আছে। মানুষজন, গাড়ি, ট্রাক সব নদী পেরিয়ে যায় এখানে। পূর্ণাকোট থেকে আমরা বাঁয়ে যাব, আর ডাইনে যদি যেতাম তাহলে অঙ্গুল হয়ে ডেনকানলে পৌঁছে যেতাম। টুল্লকা থেকে পূর্ণাকোটের রাস্তাটা সত্যিই অপূর্ব। দিনের বেলাতেও গা ছমছম করে, এমনকি গাড়িতে যেতেও। এ পথে রোজ গাড়ি যায় না। যদি কখনো কোনো ঠিকাদারের কাজ এ অঞ্চলে চালু থাকে তাহলেই যায়। কাজ চালু থাকলেও ট্রাক এ রাস্তা দিয়ে বড় একটা যায় না কটকে, কারণ ঘুর হয়। জানিশাহী হয়ে আটগড় হয়ে চলে যায় কটক। পথের মধ্যে ঘাস, বুনো ফুল গজিয়ে আছে। এখানে ওখানে হাতির ময়লা, লাল ধুলোয় নানা জানোয়ারের পায়ের দাগ। দুপাশের জঙ্গল এত ঘন যে ভিতরে ঢুকতে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়। রিজুদার ক্যাম্প থেকে আমরা মাইল 3 এসেছি। জিপ চলছে আস্তে আস্তে। এ পথে জোরে যাওয়া সম্ভব নয়। হঠাৎ পথের ডান দিকে একটা ছোট টিলার সামনে রিজুদা জিপ থামিয়ে দিল। তারপর ওই টিলাটার দিকে আঙুল দেখিয়ে বলল, দেখছিস কি সুন্দর ফুলগুলো ফিকে নীল থোকা থোকা ফুটে আছে? ওগুলোর নাম গিলিরি। তারপরই বলল, যা তো রুদ্র, কয়েক থোড়া ফুল তুলে নিয়ে আয়। তোর নয়না মাসি চুলে ফুল গুঁজতে খুব ভালোবাসে। তোর মাসিকে দিবি, খুশি হবে। আমি জিপ থেকে নেমে জঙ্গলের ভিতর ঢুকতেই আমার ভয় করতে লাগলো। যদিও দুপুরবেলা, তবুও খালি হাতে এই জঙ্গলে ঢুকতে বড়ই ভয় করে। আস্তে আস্তে টিলাটার উপরে উঠে গিয়ে ফুল তুলছি, এমন সময় টিলার ওপার থেকে একটা জোর নিঃশ্বাসের শব্দ শুনলাম। ওদিকে তাকিয়ে দেখি টিলাটার ওপাশে এক ফালি সমান জমি, তাতে ঘন সবুজ বড় বড় নরম ঘাস। পিছন দিয়ে একটা পাহাড়ি নালা বয়ে চলেছে তীর তীর করে, আর সেই ঘাসের মধ্যে পা ডুবিয়ে দাঁড়িয়ে আছে একদল প্রকাণ্ড প্রকাণ্ড কালো কুচকুচে মোষ। মোষগুলোর ইয়া ইয়া শিং, আর আশ্চর্য, প্রত্যেকটা মোষের কপালের কাছটা সাদা, এবং পায়ের কাছে আমরা যেমন মোজা পরি, যেন তেমনি সাদা লোমের মোজা। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তারপর আর থাকতে না পেরে উৎসাহে চেঁচিয়ে ডাকলাম, রিজুদা, রিজুদা! রিজুদা পাইপ ধরাচ্ছিল। স্টিয়ারিংয়ে বসে আমার ডাক শুনে মুখ তুলে বলল, কিরে? আমি বললাম, একদল দারুণ সুন্দর মোষ। রিজুদা বলল, এই জঙ্গলে মোষ? তারপরই তড়াক করে স্টিয়ারিং ছেড়ে লাফিয়ে নেমে তাড়াতাড়ি আমার দিকে আসতে লাগলো। আস্তে আস্তে বলল, এই কথা বলিস না, ওখানে চুপ করে দাঁড়িয়ে থাক। ইতিমধ্যে আমার ডাকাডাকিতে ওই মোষগুলো সব এক জায়গায় হয়ে গেল। এক জায়গায় হয়ে গিয়ে সব আমার দিকে মুখ করে মাথা নিচু করে বিরাট বিরাট শিং বাগিয়ে রইল। ওদের নাক দিয়ে ভোঁস ভোঁস করে নিঃশ্বাস পড়তে লাগল। রিজুদা আমার পাশে এসে পৌঁছল। পৌঁছেই বলল, বাইসন। এগুলোই তাহলে বাইসন, যাদের কথা এত শুনেছি। রিজুদা ফিসফিস করে বলল, দেখ, ভালো করে দেখে নে। তারপর কথা না বলে আস্তে আস্তে নিচে নেমে যা, গিয়ে জিপে বসবি। আমি ঘাবড়ে গিয়ে বললাম, চলো এক্ষুনি যাই, ওরা যদি তেড়ে আসে। রিজুদা আস্তে আস্তে বলল, কিচ্ছু করবে না, ভালো করে দেখে নে। দিনের বেলায় এত বড় বাইসানের দল এমন দেখা যায় না। আমাদের দিকে চেয়ে থাকতে থাকতে ওরা আস্তে আস্তে এক এক করে জঙ্গলের গভীরে ঢুকে গেল ওই মাঠ ছেড়ে।
সবচেয়ে শেষে গেল সবচেয়ে বড় বাইসনটা। রিজুদা বলল, দেখ, এই হচ্ছে সর্দার। বাইসনের দল চলে যেতেই আমরা আস্তে আস্তে নেমে এসে জিপে বসলাম। রিজুদা জিপ স্টার্ট দিল, বলল, ফুলগুলো ভালো করে রাখ, উড়ে না যায়। অনেক পাহাড়ের গা ঘেঁষে গিয়ে অনেক শুকনো শাল সেগুনের পাতা মচমচিয়ে মারিয়ে অনেক পাহাড়ি নালার তীরতীরানি গান শুনতে শুনতে আমরা পূর্ণাকোটের কাছাকাছি প্রায় এসে গেলাম। রিজুদা বলল, কিরে, চা তেষ্টা পেয়েছে? আমি বললাম, তুমি যদি খাও। আরে তোর পেয়েছে কিনা বল না। আমি মুখ ফিরিয়ে হেসে বললাম, হ্যাঁ, পেয়েছে। ফরেস্ট চেকপোস্ট পেরিয়ে এসে পূর্ণাকোটের বড় রাস্তায় একটা ছোট চায়ের দোকানে আমরা দাঁড়ালাম। দোকানি ছোট ছোট গ্লাস সাজিয়ে চা বানাতে লাগলো। আমার মনে হলো পুরনো মোজা দিয়ে চা ছাঁকছে। রিজুদাকে বলতেই রিজুদা আমাকে ধমক দিয়ে বলল, কি করে চা ছাঁকতে হয় তোর দেখার দরকার নেই, চা পেলেই তো হলো, অন্যদিকে কি তাকাবার কিছুই নেই। পথের ওই দিকে তাকিয়ে দেখলাম, সত্যি চোখ ফেরানো যায় না। দূরের ওই পাহাড়গুলো আর এই রাস্তার মধ্যে অনেকখানি সমান জমি, ফসল লাগানো হয়েছিল। সমস্ত মাঠটা সোনালি আর হলুদে মেশে একটা গালছে বলে মনে হচ্ছে। মধ্যে মধ্যে সর্ষের চোখ ধাঁধানো হলুদের ছোপ, এখানে ওখানে ফসল পাহারা দেওয়ার জন্য তৈরি খড়ের মাচা, মাঠময় বগারি পাখির একটা বড় ঝাঁক দোলা লাগা কাঁপা কাঁপা মেঘের মতো একবার মাটি ছুঁয়ে আবার পরক্ষণেই যেন মাটি ছেড়ে আকাশে উড়ে যাচ্ছে। রাস্তার পাশের হাসপাতালের কুয়োর লাটা খাম্বাটা উঠছে নামছে, তার ক্যাঁচোর ক্যাঁচোর শব্দ সমস্ত শান্ত শীতার্ত দুপুরের নির্জনতা একটা গোঙানিতে ভরে দিয়েছে। চায়ের দোকানি চা নিয়ে এলো। আমরা গেলাস হাতে নিয়ে চা খেলাম। তারপর পয়সা মিটিয়ে দিয়ে আমরা এগিয়ে গেলাম টিকরপাড়ার ঘাটে। পূর্ণাকোট থেকে টিকরপাড়ার পথের দুপাশে পাহাড় নেই বটে, তবে জঙ্গল এত গভীর যে দিনের বেলাতে যেতেও গা ছমছম করে। ধুলোয় ধুলোয় দুপাশের গাছপালার পাতা লালচে হয়ে আছে। দুপুরবেলার বনের গায়ে একটা আশ্চর্য গন্ধ আছে। রিজুদার সঙ্গে ঘুরে ঘুরে হয়েছে কিনা জানি না, এ কদিনেই আমি জঙ্গলের শব্দ, গন্ধ, চেহারা সব খুব খুঁটিয়ে দেখতে শিখেছি। সকালের বনের গায়ের গন্ধের সঙ্গে রাতের কিংবা দুপুরের বনের গায়ের গন্ধ মেলে না, যেমন মেলে না রাতের বনের শব্দের সঙ্গে সকালের বনের শব্দ। এখানে রাস্তাটা অপেক্ষাকৃত চওড়া ও পথ সমান বলে রিজুদা বেশ জোরে জিপ চালিয়ে চলল। এখানেও দুপাশে ঘন জঙ্গল, তবে যে জঙ্গল পেরিয়ে এলাম তেমন নয়। টিকরপাড়ার কাছাকাছি আসতেই জঙ্গল পাতলা হয়ে এলো। মাঠের চারপাশটা ফাঁকা ফাঁকা, কিছু কিছু ঘর বাড়ি, ছোট ছোট দোকান, এই সব। চুলে লাল নীল রিবন দিয়ে ফুলের মতো করে ঝুঁটি বেঁধে কালো কালো ছটফটে ঘাসিয়ানি মেয়েরা ঘাটের চারধারে দাঁড়িয়ে বসে রোদ পোয়াচ্ছে। ঘাটের পাশে জিপ থেকে নেমেই আমার দু চোখ জুড়িয়ে গেল। এত সুন্দর দৃশ্য এর আগে কখনো দেখিনি। কি বা দেখেছি ছাই দেখার মতো। দুপাশে মাথা উঁচু পাহাড়, ঘন সবুজ জঙ্গলে ভরা, মধ্যে দিয়ে ঘন নীলচে সবুজ রঙা জল বয়ে চলেছে মহানদীর। এখানে মহানদী যে কত গভীর তা কেউ জানে না। ঘাটের কাছে এবং ওপাশে বাদামি রঙা বালির চর পড়েছে সামান্য জায়গায়। এই জায়গাটুকু ছাড়া মহানদীর এই গণ্ডে কোথাও চর নেই। রিজুদা বলল, লোকে একে বলে সাতকোশিয়া গণ্ড। 14 মাইল পাহাড়ে পথ কেটে মহানদী এমনই এক গভীর গণ্ডের মধ্যে দিয়ে বয়ে গেছে এখানে।
বিনকেই থেকে বড়মূল। নৌকো করে গাড়ি বা ট্রাক পার করে দেয় ওরা। ওই পারে পৌঁছে ডান দিকের পথ ধরে জঙ্গলে জঙ্গলে শীতল পানি হয়ে লোকে চলে যায় বৌদ্ধ রাজ্যে, চারছক, ফুলবনি, এইসব জায়গায়। আর একটা পথ বাঁয়ে চলে গেছে ছবির মতো জঙ্গলের মধ্যে দিয়ে, বরমূল হয়ে, বরসিলিঙা হয়ে টাকরা, 10 পাল্লা রাজ্যে। গভীর জঙ্গলে ভরা মাথা উঁচু পাহাড়গুলো নদীর নীল আরশিতে সারা দুপুর মুখ দেখে। পাহাড়ি বাজেরা সারা দুপুর নদীর উপরে ও পাহাড়ের কোলে কোলে ঘুরে ঘুরে ওড়ে। তাদের খয়েরি ডানায় দুপুরে রোদ ঠিক রোয়ে। ঠান্ডা জল ছেড়ে মেছো কুমিররা বালিতে উঠে রোদ পোয়ায়। মাছের নৌকা বাদামি পাল তুলে গন্ডের নীল জলে বড় বড় আঁশের মহাশোল, রুই আর কাতলা মাছের খোঁজ করে। মাঝে মাঝে জল বেয়ে হিলজার্স কোম্পানির বাঁশ যায় চৌদুয়ারের কাগজের কলে। একসঙ্গে হাজার হাজার বাঁশ লক্ষিন্দরের ভেলার মতো ভেসে চলে স্রোত বেয়ে। গল্পের বইয়ে, ইংরেজি সিনেমায় অনেক সুন্দর এবং ভয়াবহ জায়গার বর্ণনা পড়েছি এবং দেখেছি, কিন্তু আজ এই অপরাহ্ন বেলায় ঋজুদার হাত ধরে এমনই এক জায়গায় এসে দাঁড়ালাম যে এমন কিছু যে আমাদের দেশেই আছে একথা ভেবে আমার গর্ব হলো। হঠাৎ বুঝতে পারলাম কি সুন্দর দেশ আমাদের এই ভারতবর্ষ, কি আশ্চর্য, বিচিত্র আর অপূর্ব এর নিসর্গ সৌন্দর্য। ঘাট থেকে দুটো বড় বড় রুই মাছ কিনল ঋজুদা। বলল, একটা তোর মাসিকে দিবি, অন্যটা আমাদের। অবশ্য তোর মাসি আমাদের সঙ্গে গেলে দুটোই আমরা নিয়ে যাব। ঋজুদা বলল, চল এবার বাংলোয় যাই। তোর ফুলগুলো শুকিয়ে যাওয়ার আগে তো নয়না মাসিকে দিতে হবে, তাই না? বাংলোয় যেতে ঘাট থেকে পিছিয়ে এসে বাঁয়ে যেতে হলো আমাদের। বাংলোটা ভারী সুন্দর, একেবারে নদীর উপর। জিপটা বাংলোর হাতায় ঢুকে যখন বাংলোর সামনে দাঁড়ালো তখন দেখলাম মেশো আর আরও 3-4 জন ভদ্রলোকের সঙ্গে গাছতলায় রোদে শতরঞ্জি পেতে তাস খেলছে। আর নয়না মাসি একা দূরে একটা গাছতলায় চেয়ার পেতে বসে আছে নদীর দিকে চেয়ে। ঋজুদা মেশোদের কাছাকাছি যেতেই মেশো চিনতে পেরে বলল, আরে কি ব্যাপার ঋজুবাবু যে, বসে পড়ুন বসে পড়ুন। আরে মশাই, আমরা দিনের মধ্যে 22 ঘন্টা তাস চালাচ্ছি এখানে। তাস খেলার এমন জায়গা ভূভারতে নেই। ঋজুদা হেসে বলল, মাফ করবেন, ওই খেলাটা আমি শেখবারই সুযোগ পাইনি। মেশো বলল, বলেন কি, জীবনে তাহলে করলেন কি? তাহলে যান মিসেসের সঙ্গে গল্প করুন, চা না খেয়ে যাবেন না কিন্তু। এখানে এরা এমন তন্ময় হয়ে খেলছে এখন যে এদের রসভঙ্গ না করাই ভালো। সঙ্গের ভদ্রলোকেরা আমাদের দিকে ভালো করে তাকালেনও না। দেখলাম মাঝখানে একটা ডিশের ওপর অনেকগুলো টাকা চাপা দেওয়া। ততক্ষণ নয়না মাসি আমাদের দেখতে পেয়েছিল। দেখতে পেয়ে এদিকে আসছিল। আমি দৌড়ে গিয়ে ফুলগুলো দিলাম। মাসি আমাকে আদর করে বলল, বাবা, তুই তো ভারী মিষ্টি ছেলে হয়েছিস। কোথা থেকে পেলি রে ফুলগুলো? কি নাম? আমি কৃতিত্বের সঙ্গে বললাম, গিলিরি। ঋজুদা পারতে বলেছিল তোমার জন্য। তারপরই বললাম, জানো মাসি, আজ বাইসন দেখলাম। বাইসন? সত্যি? আমি বললাম, হ্যাঁ সত্যি। তারপর বললাম, মাসি, তোমাদের জন্য ঋজুদা মাছ এনেছে, খাবে তো? মাসি হাসল, আমাকে আদর করে বলল, খাবো না কেন? ঋজুদাকে আসতে দেখে মাসি প্রথমে মুখ নামিয়ে নিল, যেন দেখেইনি। আমার মনে হলো মাসির সঙ্গে ঋজুদার নিশ্চয়ই এর আগে কখনো খুব ঝগড়া টগড়া হয়েছিল।
নইলে কাউকে দেখে কেউ মুখটা অমন করে? তারপর হঠাৎ মাসি মুখ তুলে হেসে বলল, তারপর রিজুদা, কি মনে করে? পথ ভুলে এলেন বুঝি? রিজুদা হাসল। হাসলে রিজুদাকে ভারী ভালো লাগে। রিজুদা বলল, পথ ভুলে কেন? আমার তো এই পথ, এছাড়া অন্য পথ তো নেই, এ পথেই যাওয়া আসা। তারপর হঠাৎই বলল, তুমি কেমন আছো বলো? মাসি একবার মেসোদের দিকে চোখ তুলে দেখল, তারপর বলল, ভালো, খুব ভালো। দেখতেই তো পাচ্ছেন, খারাপ আছি বলে মনে হচ্ছে কি? রিজুদা বলল, জানি না, আমার নিজের দেখার চোখ থাকলে তো দূর থেকেই দেখতে পেতাম। এমন সময় আমি বলতে গেলাম, মাসি, তোমাদের আমরা নিয়ে যাবার জন্য এসেছিলাম। কিন্তু আমি কথা আরম্ভ করার আগেই রিজুদা আমাকে চোখ দিয়ে ধমকে দিল। কিন্তু কেন তা আমি জানি না। মাসি বলল, আপনি কিন্তু খুব রোগা হয়ে গেছেন রিজুদা, অনেকদিন পরে দেখলাম আপনাকে। রিজুদা জবাবে কিছু বলল না, নদীর দিকে চেয়ে রইল। মাসি বলল, আপনারা বসবেন না? বসুন, এত দূর থেকে এলেন, এখানে রাতে খেয়ে যেতে হবে কিন্তু। কি রে রুদ্র, থাকবি না? রিজুদা বলল, জঙ্গলের গেট বন্ধ হয়ে যাবে যে একটু পরে, দেরি করা যাবে না নয়না। নয়না মাসি একটু রাগ রাগ গলায় বলল, এমনভাবে আসার কি মানে হয়, না এলেই হতো। রিজুদা আবার হাসল, বলল, হয়তো তাই, না এলেই হয়তো হতো, তবু এলাম। এলাম বলে দেখা হলো তোমার সঙ্গে, কি তাই না? এবার মাসি আমার দিকে চেয়ে বলল, রুদ্র, তুই যা তো, গিয়ে দেখ চৌকিদার কি করছে, চৌকিদারকে ডেকে নিয়ে আয় তো, লক্ষ্মী ছেলে। আমি চলে গেলাম, কিন্তু আমার মন বলল, চৌকিদার বেটা উপলক্ষ, কোনো কারণে মাসি আমাকে তাড়াতে চাইছে। কেন যে তাড়াতে চাইছে সেটা বুঝতে পারলাম না। চৌকিদার বাবু ঘুমোচ্ছিলেন, তাকে ঘুম থেকে ডেকে নিয়ে আমি যখন ফিরলাম, দেখি রিজুদা চলে এসে জিপের কাছে পৌঁছে গেছে। মাসি জিপের স্টিয়ারিংয়ের পাশে দাঁড়িয়ে আছে। মাসির মুখটা খুব শুকনো দেখালো, মনে হলো মাসি যেন কাঁদছে। আমি বললাম, মাসি, এই যে চৌকিদার। মাসি বলল, তোর রিজুদা একটুও বসতে পারবেন না, আর চৌকিদারকে দিয়ে কি করব বল? তারপরেই চৌকিদারকে বলল, চৌকিদার, আমার ঘরে ঢেনকানল থেকে আনা পোড়পিঠের একটা ঠোঙা আছে, নিয়ে এসো না। চৌকিদার ঠোঙাটা আনতেই মাসি আমার হাতে ওটা দিয়ে বলল, রুদ্র, এটা তোরা নিয়ে যা, জঙ্গলে দিনের পর দিন কি খাস রে? আমি হাসলাম, বললাম, কত কি খাই। রিজুদা বলল, চল রুদ্র, উঠে পড়। স্টিয়ারিংয়ে বসে রিজুদা মেশোদের দিকে হাত নাড়ল। মেশো বাঁ হাতে তাস ধরে সিগারেট মুখে দিয়ে ডান হাত নাড়ল। তারপর সিগারেটটা মুখ থেকে নামিয়ে বলল, সাংঘাতিক জিতছি, জিতছি, এখন আসা সম্ভব নয়, ডোন্ট মাইন্ড প্লিজ, সি ইউ। রিজুদা মাসির দিকে চেয়ে শুধালো, গজেন কি বলল, জিতছে?
মাসি ডান হাতে কপালে পড়া চুল ঠিক করতে করতে বলল, সাংঘাতিক জিতছে। রিজুদা ইঞ্জিনটা স্টার্ট করল। স্টিয়ারিংয়ে রাখা রিজুদার হাতের উপর আঙুল ছুঁয়ে মাসি বলল, পরশু কলকাতা ফিরব, চিঠি লিখবেন কেমন? লিখবেন তো? রিজুদা উত্তর দিল না, শুধু মুখ ঘুরিয়ে একবার মাসির দিকে তাকালো। তারপর জিপ ব্যাক করে নিয়ে রিজুদা অ্যাক্সিলারেটরে ভীষণ জোরে চাপ দিয়ে খুব স্পিডে গাড়ি চালাতে লাগলো। সময় মতো যেতে না পারলে জঙ্গলের গেট বন্ধ হয়ে যাবে, রাতে আর ফেরা যাবে না ডিম্বুলিতে। আমার মনে হলো রিজুদার বোধহয় ভীষণ দেরি হয়ে গেছে। ফেরার পথে সারা রাস্তা রিজুদা কোনো কথা বলল না আমার সঙ্গে। মাঝে মাঝে কি যে হয় রিজুদার সেই জানে। পাইপটা ভরবার জন্য শুধু একবার একটা নালার পাশে দাঁড়ালো, তারপর সারা রাস্তা আর একবারও দাঁড়ালো না। আমরা প্রায় ক্যাম্পের কাছে পৌঁছে গেছি। ক্যাম্প থেকে 500 মিটার দূরে একটা বাঁক আছে, মারাত্মক একটা সাঁকো, কাঠের, একেবারে নড়বড়ে। সাঁকোটা পেরিয়ে এই পথটা হঠাৎ কোনাকুনি ঘুরে গেছে বাঁয়ে। সেই বাঁকটা ঘুরতেই আমার মনে হলো সামনে পথটা হঠাৎ বুঝি শেষ হয়ে গেছে, আর পথ জুড়ে দাঁড়িয়ে আছে একটা পাহাড়। কি হলো বোঝার আগেই রিজুদা জোরে ব্রেক কষল। জিপের হেডলাইটের আলোতে দেখলাম পথ জুড়ে একটা হাতি দাঁড়িয়ে আছে। একা হাতি। হাতিটা পাশ ফিরে দাঁড়িয়েছিল। জিপটা তার কাছে গিয়ে পৌঁছতেই হাতিটা অত বড় শরীরটা ঘুরিয়ে আমাদের দিকে মুখ ফেরালো। আমি রিজুদার দিকে মুখ ফেরালাম। দেখলাম রিজুদার চোয়াল শক্ত হয়ে গেছে। রিজুদার ডান হাতটা ট্রাফিক কনস্টেবলের মতন তুলে আমার বুকে ছোঁয়ালো আর ইশারায় আমাকে চুপ করে থাকতে বলল। আমি এমনিতেই চুপ করে গেছিলাম, আমাকে রিজুদার বলার দরকার ছিল না কোনো। হাতির চোখ বলে কিছু আছে বলে মনে হলো না, তখন চোখে চোখে তাকাবার মতন অবস্থাও ছিল না আমার। সামনের সমস্তটুকু পথ বন্ধ করে হাতিটা স্থির হয়ে দাঁড়িয়ে কান নাড়তে লাগল। শুঁটটা একবার তুলে জিপের বনেটের উপর দিয়ে ছোটবেলায় ঠাকুমা যেমন ছোট বাচ্চাদের হাত ঘোরালে নাড়ু পাবে বলে হাত ঘোরাতেন, তেমন করে ঘুরিয়ে নিল। রিজুদার বোধহয় কিছুই করার ছিল না। আমরা দুজনে যেন বিরাট এক দৈত্যের সামনে লিলিপুটিয়ান মানুষের মতো কতক্ষণ যে নিশ্চল হয়ে বসে থাকলাম মনে নেই। বহুক্ষণ পর ডালপালা ভাঙতে ভাঙতে আপন মনে যেন কিছুই সে করেনি এমন ভাব করে হাতিটা রাস্তা ছেড়ে বাঁ দিকের জঙ্গলে ঢুকে গেল। রিজুদা জিপটা আবার স্টার্ট করে আস্তে আস্তে ক্যাম্পের দিকে যেতে লাগলো। রিজুদা বলল, বুঝলি রুদ্র, এই হাতিটাকে যেমন ভালো মানুষ দেখলি, ও কিন্তু তেমন নয়। এ পর্যন্ত 3 বার জঙ্গলে ট্রাক উল্টে দিয়েছে, 3-4 জন লোক মেরেছে এবং ঘর ভেঙেছে অনেকগুলো। প্রত্যেক পূর্ণিমার দিনে হাতিটার পাগলামি বাড়ে। আমি বললাম, তুমি এত আস্তে চালাচ্ছ কেন রিজুদা? তাড়াতাড়ি চালাও না, যদি ও আবার আমাদের তাড়া করে আসে। রিজুদা হাসল, বলল, ভয় নেই, এখন ও আর কিছু করবে না। আশ্চর্য লাগে ভাবলে, রিজুদা কি করে সব বোঝে, সব কিছু জানে। কখন কোথায় গেলে চিতল হরিণকে কি খেতে দেখা যাবে, অশ্বত্থ গাছ ছেড়ে উড়ে যাওয়া হরিয়ালের ঝাঁক আবার ফিরে আসবে কিনা এবং এলে কখন আসবে। ভালিয়া ভুলুর পাহাড়ের উঁচু রাস্তায় আমরা বিকেলে হাঁটতে যাওয়ার সময় সেই বুড়ো ভাল্লুক মশাইয়ের সঙ্গে আমাদের দেখা হবে কি হবে না,
এ সবই রিজুদা ঠিক ঠিক বলে দিতে পারে। কি করে বলতে পারে জিজ্ঞেস করলেই রিজুদা হাসে, বলে, ওদের সকলের কুষ্টি আমার কাছে আছে। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org GOLPOKOTHARASOR.org